নমস্কার। আজকের এই সেশনে সবাইকে স্বাগত। আজ আমরা আর্থিক বিশেষজ্ঞ কোডি সানচেজের দারুণ কিছু ইনসাইট এবং সোর্স মেটেরিয়াল খুব সহজে ভেঙে আলোচনা করব। এটা মূলত দীর্ঘস্থায়ী সম্পদ বা ওয়েলথ গড়ে তোলার জন্য একটা চমৎকার, স্ট্রাকচার্ড এবং একেবারে হাতে কলমে শেখার মতো গাইড হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের রোডম্যাপটা খুবই সিম্পল। এই জটিল বিষয়টাকে আমরা একটা সহজ পিরামিডের মতো ধাপে ধাপে সাজিয়েছি। আমরা শুরু করব অর্থের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ মানি দিয়ে, এরপর আমেরিকান ড্রিম নিয়ে নতুন করে ভাবা, ভ্যালু ল্যাডারে ওপরে ওঠা, সম্পর্ক ও সম্পদের কানেকশন, এবং একদম শেষে বিনিয়োগের 4টা ধাপ নিয়ে কথা বলবো। একদম বেসিক থেকে শুরু করে বিজনেসের গভীরে যাওয়ার পুরো জার্নিটাই এখানে থাকছে। চলুন তাহলে একদম প্রথম আর সবচেয়ে ফান্ডামেন্টাল ধাপে ঢোকা যাক, দ্য ল্যাঙ্গুয়েজ অফ মানি। কারণ সত্যিকারের টাকা বা সম্পদ তৈরি করার আগে এর পেছনের সাধারণ মেকানিজম বা পদ্ধতিটা তো আমাদের বুঝতে হবে, তাই না? কোডি সানচেজের সোর্স ম্যাটেরিয়ালে একটা খুব পাওয়ারফুল কথা বলা হয়েছে। যদি কেউ অর্থ বা টাকা কিভাবে কাজ করে সেটা না বোঝে, তবে সে কখনোই আরও বেশি টাকা বানাতে পারবে না। কারণ টাকাকে বুঝতে পারাটা ঠিক একটা নতুন ভাষা শেখার মতোই। সত্যি বলতে আমাদের সমাজে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক জ্ঞান শুধু আয়-ব্যয়ের হিসাব মেলানোর মাঝেই আটকে থাকে। ফলে সত্যিকারের সম্পদ গড়ার জন্য যেভাবে চিন্তা করা দরকার, অনেকেই সেভাবে প্রস্তুত থাকেন না। যেমন ধরুন, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের এই তুলনার কথাই যদি ধরি, অনেকেই ভাবেন ঋণ বা লোন মানেই বোধহয় খুব খারাপ কিছু। কিন্তু ধনী ব্যক্তিরা সম্পদ তৈরি করতে এবং নিজেদের ক্যাশ সুরক্ষিত রাখতে কিন্তু খুব কৌশলে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কারণটা খুব সিম্পল। ডেবিট কার্ডে কোনো ক্রেডিট হিস্ট্রি তৈরি হয় না, এক্সট্রা কোনো সুবিধাও থাকে না, আর ফ্রড বা জালিয়াতি হলে সুরক্ষা অনেক কম। অন্যদিকে ঠিকমতো ব্যবহার করলে ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট স্কোর বাড়ায়, যেটা সম্পদ গড়ার মূল ভিত্তি। সাথে রিওয়ার্ড পয়েন্ট আর পুরো ফ্রড প্রোটেকশন তো থাকছেই। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, রিথিঙ্কিং দি আমেরিকান ড্রিম। চলুন দেখি আধুনিক যুগের বাস্তবতায় পুরনো সব অর্থনৈতিক স্বপ্ন বা মাইলফলকগুলো কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। ডেটাগুলো একদম নিরপেক্ষভাবে দেখলে বোঝা যায় আজকালকার দিনে নিজের একটা বাড়ি কেনার স্বপ্ন গাণিতিকভাবে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 5 থেকে 8% ইন্টারেস্ট রেট, আমেরিকায় বর্তমানে 30 লক্ষ বাড়ির ঘাটতি, মানুষের আয় বা বেতন বছরের পর বছর থমকে আছে, কিন্তু বাড়ির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ডেটা বলছে বর্তমানের এই ত্রুটিপূর্ণ মার্কেটে জোর করে বাড়ি কেনার চেয়ে ভাড়ায় থাকা এবং ভাড়ার দাম নিয়ে নেগোশিয়েট করাই কিন্তু ম্যাথমেটিক্যালি অনেক বেশি বুদ্ধিমানের কাজ হতে পারে। আচ্ছা, প্যাসিভ ইনকাম কি আসলেই কোনো রূপকথা? সোর্সে একটা দারুণ বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, ভেন্ডিং মেশিন। অনেকেই ভাবেন এগুলো বসালেই বোধহয় ঘরে বসে বিনা পরিশ্রমে টাকা আসবে। কিন্তু বাস্তবে এগুলো প্রতিনিয়ত নষ্ট হয়, মেনটেন্যান্স লাগে এবং অনেক সময় মানুষ এগুলোর ক্ষতি করে বা চুরি করার চেষ্টা করে। এর থেকে আসলে এটাই প্রমাণিত হয় যে একেবারেই ঝুঁকিমুক্ত এবং পরিশ্রম ছাড়া প্যাসিভ ইনকাম বলতে আসলে কিছু নেই। এটা অনেকটা একটা ইলিউশন মাত্র। এখন আমরা ক্যারিয়ার স্ট্র্যাটেজিতে একটু ফোকাস করব। ক্লাইম্বিং দ্য ভ্যালু ল্যাডার। কর্মক্ষেত্রে কিভাবে একজন মানুষ তার নিজের ভ্যালু বা মূল্য ধারাবাহিকভাবে বাড়াতে পারে, সেটাই এখন দেখা হবে। এই ডেটাটা সত্যি চমকে দেওয়ার মতো। 33%। পরিসংখ্যান বলছে যদি কোনো ফাউন্ডার তার চাকরি বা আয়ের একটা স্থিতিশীল উৎস ধরে রেখে সাইড হাসল বা নিজের ব্যবসা শুরু করেন, তবে তার সফল হওয়ার সম্ভাবনা 33% বেশি। সব ছেড়ে ছুড়ে দিয়ে শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ার চেয়ে এটা কিন্তু অনেক বেশি যৌক্তিক এবং কার্যকরী একটা স্ট্র্যাটেজি। আর এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যায় এনপিসি ক্যারিয়ার ল্যাডার দিয়ে। টপ পারফর্মাররা শুধু বেশি ঘন্টা গাধার খাটুনি খেটেই আয় বাড়ান না, তারা নিজেদের ভিশন দিয়ে ওপরের দিকে ওঠেন। প্রথমে আসে ব্রিকলেয়ার বা রাজমিস্ত্রি, যে শুধু এক্সিকিউশনে কাজটা করে। তারপর বিল্ডার বা নির্মাতা, এরপর আর্কিটেক্ট বা স্থপতি, যে নতুন কিছু ডিজাইন করে, এবং সবার উপরে সিটি প্ল্যানার, যার পুরো ইকোসিস্টেম নিয়ে একটা ক্লিয়ার ভিশন থাকে এবং যিনি সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধান করেন। এখানে খুব ইন্টারেস্টিং দুটো মানসিকতার তুলনা করা হয়েছে, ফিক্সার বনাম ফ্রিলোডার। ফিক্সার বা সমাধানকারী একটা ডুবন্ত নৌকার ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করে এবং সমস্যার ভেতরেই প্রফিট বা লাভ খুঁজে বের করে। আর ফ্রিলোডাররা সমস্যা এড়িয়ে যায় এবং ভাবে অন্য কেউ এসে ঠিক করে দিয়ে যাবে। সত্যি বলতে, একটা বিজনেসে যত জটিল সমস্যা থাকে, যে মানুষটা সেটা সমাধান করতে এগিয়ে আসে তার জন্য ঠিক ততটাই বড় লাভের সুযোগ অপেক্ষা করে। আমাদের আলোচনা এবার এমন একটা দিকে যাচ্ছে যেটা সম্পদ গড়ার ক্ষেত্রে খুব একটা বলা হয় না, লাভ, ম্যারেজ অ্যান্ড ওয়েলথ। রোম্যান্টিক পার্টনারশিপ বা জীবনসঙ্গীর অর্থনৈতিক শক্তি আসলে কতটা হতে পারে? এই পরিসংখ্যানটা শুনলে যে কেউ অবাক হবে। অবিবাহিতদের তুলনায় বিবাহিত দম্পতিদের নেটওয়ার্থ বা নিট সম্পদ ক্যারিয়ারের শেষে গিয়ে প্রায় 3 গুণ বেশি হয়।
এটা অভাবনীয় একটা ফাইন্যান্সিয়াল পাওয়ার, যা পরিষ্কার প্রমাণ করে যে সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়াটা কিন্তু জীবনের অন্যতম বড় একটা আর্থিক সিদ্ধান্ত হতে পারে। কারণ সোর্স মেটেরিয়াল আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিয়ের আগে প্রি-ন্যাপ সাইন করা বা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা কিন্তু শুধু টাকার হিসাব মেলানো নয়, এটা আসলে কাপলসদের মধ্যে কঠিন এবং অস্বস্তিকর আলোচনা করার মানসিকতার একটা বড় পরীক্ষা। জীবনের লক্ষ্য, একে অপরের প্রতি বিশ্বাস এবং যে কোনো কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কিভাবে মেটানো হবে, এই ব্যাপারগুলোতে দুজন একই পেজে আছেন কিনা, এটা তারই একটা চূড়ান্ত প্রমাণ। মানসিকতা আর বেসিক তো ক্লিয়ার হলো। এবার জমানো টাকাকে কিভাবে বাড়াতে হবে তার সিকোয়েন্সটা দেখা যাক। 4 স্টেজেস অফ ইনভেস্টিংয়ে। এখানে সবচেয়ে জরুরি পয়েন্ট হলো এই ডেটা ব্যাক প্রোগ্রেশনটা। প্রথম ধাপ, নিজের এবং নিজের স্কিলের উপর ইনভেস্ট করা। দ্বিতীয় ধাপ, S&P 500 বা ইন্ডেক্স ফান্ডের মতো লো কস্ট জায়গায় ইনভেস্ট করা, যেটা বিগিনারদের জন্য ভালো। তৃতীয় ধাপে আসে প্রাইভেট ইকুইটি, যেটা একটু অ্যাডভান্সড, আর একদম এক্সপার্ট লেভেলে গিয়ে আস্ত ব্যবসা কিনে নেওয়া বা নিজের বড় ব্যবসা দাঁড় করানো। এর সাথে এই গোল্ডেন রুলটা সবসময় মনে রাখতে হবে, পে ইয়োর সেলফ ফার্স্ট, অর্থাৎ নিজেকে সবার আগে পেমেন্ট করা। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে টেক্কা দিতে প্রতি মাসে আয়ের অন্তত 10% স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ করা উচিত। এই অভ্যাসটাই কিন্তু লং টার্মে আর্থিক সুরক্ষা নিশ্চিত করে দেয়। আর একটা বেসিক লো কস্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও হিসাবে 60-40 রুলটা দারুণ কাজ করে। এখানে 60% স্টক থাকে যা মার্কেট গ্রোথের সময় ভালো লাভ এনে দেয়, আর 40% থাকে বন্ডে, যা যে কোনো ইকোনমিক ক্র্যাশ বা মন্দা চলাকালীন পোর্টফোলিওকে দারুণ স্টেবিলিটি বা স্থিতিশীলতা দেয়। ব্যালেন্স করাটা এখানে আসল। সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই সেশনটা শেষ করা যাক। সাফল্য মানে কি শুধুই কিছু দামি স্ট্যাটাস সিম্বল জমানো, নাকি এই বিজনেসের পুরো গেমটাকে গভীরভাবে ভালোবাসা? সত্যিকারের সম্পদ মানে ক্রেডিট কার্ডে ক্ষণস্থায়ী বিলাসিতা কেনা নয়, বরং এমন একটা জটিল এবং ইন্টারেস্টিং গেম খুঁজে বের করা যা খেলাটা সত্যি আপনার কাছে আনন্দের। আশা করি সোর্স মেটেরিয়ালের এই ইনসাইটগুলো আমাদের সবাইকে টাকা আর সম্পদ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য